এটা তো ডেফিনেশন বুঝেন, মানে সাম্যাবস্থা মানে কি, যখন একই রকম অবস্থা থাকবে, হ্যাঁ, হুম। যে উভমুখী বিক্রিয়া হতে হবে, এটা হলো মেইন কন্ডিশন। রাসায়নিক সাম্যাবস্থার জন্য কেমন হতে হবে? সবসময় উপমুখী উভমুখী বিক্রিয়া। বিক্রিয়া হতে হবে। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করা যায় না, কারণ ওটাতে একদিকেই চলে গেল, পিছনে আসবে না, সম্মুখ বিক্রিয়াও থাকবে না, ঠিক আছে। এবং এটার বিক্রিয়ার গতিবেগ সমান থাকে, সেই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। এখন এই জিনিসটা খালি বুঝার জিনিস যে আসলে জিনিসটা কি বুঝাইতে চাইছে, যে গতিবেগ সমান থাকা কথাটার মানে কি? হ্যাঁ, এটা আমি, আপনি কি এটা তুলতেছিলেন মনে হয় নাকি ডেফিনেশনটা? হ্যাঁ, আচ্ছা, তুলবো না? হ্যাঁ হ্যাঁ, তুলে নেন, তুলে এই ছবিটা এঁকে ফেলেন। আমি দেখলাম কি, সেকেন্ড পেপারের সিলেবাস সবচেয়ে ছোট, মানে সব দিয়ে রাখছে অর্গানিকের মধ্যে, বাকিগুলো এত ছোট করছে, ওগুলা থেকে দেওয়ার মতো কিছুই নেই, মানে যা যা ইম্পর্টেন্ট ওগুলোই দিয়ে রাখছে সেকেন্ড এই পেপার। জন্যই সবাই বলতেছে অর্গানিক বাদ দিবে। হ্যাঁ, আমি এই কারণে অর্গানিক বাদ দিছি, যে অর্গানিক করে এত লাভ নেই, বাকিগুলো করলে আপনার অর্গানিকটা অবজেক্টিভের জন্য যতটুকু পড়া দরকার ওটা দিলেই হয়ে যাবে, অপশন কিন্তু যেহেতু যারা থাকবে। ভালো করে পড়বে দেখা যাবে অর্গানিক থেকে 2-3টা দিয়ে দিচ্ছে। দেখ, ওইটাই সমস্যা তো অ্যাডভান্টেজ। নাই, আমার কথা হলো আমি ম্যাচ না, জিতলে ঠিক আছে। আমি লাস্ট বলে ম্যাচ জিতলাম নাকি সারা ওভার সব বল খেলা ম্যাচ জিতলাম, এটা আমার কাছে ম্যাটার না, জিতলেই হলো। এটাই। পরীক্ষার সময় তো কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কি অ্যান্সার করছিলা। এই আমার কে ফোন, ওকে, জিনিসটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন ব্যাপার এরকম, এটা হলো দুই এক, এটা হলো ধরেন একটা দেয়ালের মতো বাউন্ডারি। এখন এই পাশে এক বাড়ি আর এই পাশে আরেকটা বাড়ি, দুই বাড়ি, দুটা বাড়ি আছে এখানে। এখন মনে করেন যে দেয়াল নিয়ে লাগছে ঝগড়া, বা যে কোনো কারণে এই দুই বাসার মানুষের ঝগড়া লাগছে, ঠিক আছে। এখন ঝগড়া লাগার পরে এই বাসার হলো এখনো মানে আরেকটা নতুন বাড়ি বানাবে, ওরা হলো কনস্ট্রাকশনে কাজ করতেছে। এখন ওর বাসায় অনেকগুলো ইট ছিল, ঠিক আছে। এখন ঝগড়ার পর্যায়ে এমন পর্যায়ে হয়েছে যে এই ব্যাটার মাথা বেশি গরম হয়ে গেছে, এ করছে কি, এই বাসার থেকে, নিজের বাসা থেকে ইট ছোড়া ছেড়ে এই বাসা মারছে। এখন ওর আবার বাসায় কোনো ইট টিট নাই, ঠিক আছে। তাহলে ও ধরেন প্রথমে একটা করে ইট মানে ও একটা করে ইট ছুড়ে মারছে, প্রথমে একটা ইট ছুড়ে মারছে, এখানে গিয়ে একটা ইট জমা হতো, ঠিক আছে। এরপরে ও দেখলো যে একটা ইটা তো কাজ হয়, স্পিড বাড়ায় দিই, দুইটা করে ইট মারা শুরু করলো, ঠিক আছে। এরপরে তিনটা চারটা, ও আবার চালাক, ও কি করছে, এখনো আহ কোনো ইট মারতেছে না। ধরেন প্রথমে 10টা ইট ছিল ওর কাছে, ওই 10টা ইট থেকে একটা একটা করে ইটও মারতেছে। এখন 2 মিনিট পর মনে করেন যে তিনটা ইট মারলো, তিনটা ইট এখানে মারলো 2 মিনিট পর বা 2 সেকেন্ড পর, যেটাই বলুন, তাহলে এই তিনটা ইট কোথায় গিয়ে জমা হবে? ওর কাছে গিয়ে জমা হবে, ঠিক আছে। আবার ধরেন এমন একটা অবস্থা আসলো, ও 5টা ইট মারলো, এখন ওইখানে আবার কি হবে, আরো 5টা ইট জমা হবে। তো এরকম করে কন্টিনিউসলি ইট জমা হইতেছে ওর কাছে, আর ও বারবার কি করতেছে, ইট মারতেছে। এখন ও যখন দেখলো ওর ইট জমা হইতেছে, ওর ইটের সংখ্যা বেড়ে যেতেছে, ঠিক আছে, ওর, এটা বোকা, ও হিসাব নিকাশ করে নাই, ও হিসাব নিকাশ ছাড়া ইট ছুঁড়ে মারতেছিল। এখন এমন একটা অবস্থা হইতেছে, ও 4টা করে ইট মারতেছে, ওর কাছে এত বেশি ইট চলে আসছে, ও কি করছে, ও উল্টা 6টা করে ইট মারতেছে। খেয়াল করেন ব্যাপারটা, ও কি করতেছে, 4টা করে ইট মারতেছে, ও করতেছে কি 6টা করে ইট মারতেছে। ও 4টা করে মারে, ও মারে এই পাশের গুলো মারে 6টা করে, ঠিক আছে। এবং এটাই কনস্ট্যান্ট থাকে, এটা আর চেঞ্জ হয় না। প্রথমে কিন্তু কি দেখছিলাম, প্রথমে ও মারতেছিল বেশি, ওর কাছে কোনো ইট ছিল না, তাহলে ও মারতে পারে নাই। ওর আস্তে আস্তে কি হলো, ও ইট মারা বাড়ায় দিল, ঠিক আছে, কিন্তু ওই হিসাব নিকাশ ছাড়া ইট মারতেছিল। একটা সময় দেখা গেল ওর কাছে ইট বেড়ে গেল, এখন ও মারতেছে 6টা করে আর ও মারতেছে 4টা করে, তাহলে দুইজনের ইট মারার রেট কি পরিমাণ সমান হয়ে গেল না? দুইজন একই হুম। হারে ইট মারতেছে,
প্রতি মানে তুমি যদি যাও ওই ঝগড়া দেখতে, তুমি একটু পরে দেখবা কি 1 মিনিট পরে গেলে দেখবা ও 4টা করে ইট মারতেছে, 10 মিনিট পরে গেলেও দেখবা 4টা করে ইট মারতেছে। আবার ও দেখবা কি 6টা করে ইট মারতেছিল এই পাশে, 10 মিনিট পরে গেলেও দেখবা 6টা করে ইট মারতেছে। ওর ইট মারার পরিমাণটা সময়ের সাথে কি হয়নি, চেঞ্জ হয় না। এটাই হলো আমাদের বিক্রিয়ার হার। ঠিক আছে, বিক্রিয়ার হারে তাহলে কি হবে, একটা বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে বিক্রিয়কের পরিমাণ কি থাকে সবসময়, মানে যে প্রথমে ইট মারছে তাকে আমরা কি চিন্তা করলাম, যদি বিক্রিয়ক চিন্তা করি বিক্রিয়ক তাহলে বিক্রিয়কের পরিমাণ সবসময় কি থাকে, বেশি থাকে। বেশি, আর উৎপাদের পরিমাণ কেমন থাকে, একদম প্রথমে থাকে আন্ডা, কোনো কম বিক্রিয়া ও জিরো থাকে, থাকে। জিরো থাকে। তাহলে ব্যাপারটাকে আমরা এখন যদি সামারাইজ করি, ধরেন প্রথম জনকে এ দিলাম, এ চিন্তা করলাম, আর দ্বিতীয় জনকে বি চিন্তা করলাম। এ বিক্রিয়ক আর বি হলো উৎপাদ। তাহলে একদম যখন শুরুতে ইট মারামারি হয় নাই, তখন এর কাছে ইট ছিল কয়টা, 10টা। আমরা মোল আকারে লিখলাম 10 মোল, যেহেতু কেমিস্ট্রি নিয়ে পড়তেছে। ওর কাছে ইট ছিল কয়টা, 0টা। 2 সেকেন্ড পর ও 3টা ইট মারলো, তাহলে ওর কাছে ইট থাকলো কয়টা, 7 মোল। আর ওর কাছে ইট আছে এখন 3টা। ঠিক আছে, ওর কাছে এখন 7টা ইট আছে, ওর কাছে আছে 3টা ইট। আচ্ছা, 4 সেকেন্ড পর কি হলো, ওর কাছে হলো ধরেন 5টা, ওর কাছেও 5টা। 6 সেকেন্ড পর ওর কাছে ও মারতেছে 4টা করে ইট, ও মারতেছে আবার 6টা করে। এখন কিন্তু রিভার্সিবল হইতেছে, মানে দুই পাশ থেকে ইট মারামারি হইতেছে। ওই যে বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, আবার উৎপাদ গুলার পরিমাণ বেশি হয়ে গেলে কি করে, তারা বিক্রিয়ক হইতে থাকে। করছেন না এটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন 8 সেকেন্ড পরেও ওর কাছে 4টা, ওর কাছে 6টা। 10 সেকেন্ড পরেও যদি আপনি দেখেন, ওর কাছে দেখবেন 4টা, ওর কাছে 6টা। এখন আমার প্রশ্ন, যে কোন সময় গিয়ে আমরা বুঝবো যে এটা সাম্যাবস্থায় পৌঁছেছে? এটা কি 5/5 এ নাকি এখানে সাম্যাবস্থায় পৌঁছেছে, বলেন তো? মানে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে কখন, 4 সেকেন্ড সময় নাকি 6 সেকেন্ড সময়? 4 সেকেন্ড সময়। কেন? দুটো সমান হয়ে গেছে। না, দুইটা সমান হওয়াটা ম্যাটার না। দুইটা সমান হওয়াটা ম্যাটার না, ম্যাটারটা হলো একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে ওই যে আমি বলতেছিলাম যে যখনই যান আপনি দেখবেন কি ও মারতেছে 4টাই, ও মারতেছে 6টাই, এইটাই ফিক্সড হয়ে গেছে, এটা আর চেঞ্জ হইতেছে না। ও 4টা করে ইট মারবে, ও মারবে 6টা, 4টা ইট 6টাই, এটা যখন কন্টিনিউ হতে থাকবে, এটার পরে আচ্ছা, কিন্তু এটা চেঞ্জ হয়ে তখন গেছে হঠাৎ। সাম্যাবস্থা। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অবস্থা, খেয়াল করছেন? 5টা থেকে ওর একটা ইট কমে গেছে, তাহলে কি ওর সাম্যাবস্থা আছে? ওর সাম্যাবস্থা মানে কি, না, একই অবস্থা থাকা। ঠিক আছে, 4 4 4 4 সবগুলো একই রকম থাকবে, ওর কি 6 6 6 6 এরকম থাকবে। এটাকে আমরা বলবো সাম্যাবস্থা। এইটাই অনেকে মানে কমন একটা মিস্টেক করে, এটা সাম্যাবস্থা না। ক্লিয়ার হয়েছে এবার ঝামেলাটা? অনেকে এটা হ্যাঁ বুঝছি। পরীক্ষায় মানে দেখে ভুল করে। আচ্ছা, এখন আমরা কি করব, এটা থেকে এই যে মোল সংখ্যা, মানে এখানে কি মোল দিয়ে আমরা কি ঘনমাত্রা বলি না, মোল দিয়ে ঘনমাত্রাকে বুঝাই। তাহলে আমরা যখন দেখব ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে, এটা লিখে রাখেন, ঘনমাত্রা অপরিবর্তিত থাকে বা আনচেঞ্জড হয়, তখন আমরা কি বলবো, তবে আমরা সাম্যাবস্থা পাবো। যে কোনো রিঅ্যাকশনে যদি ঘনমাত্রাটা আর না বদলায়, তখন আমরা বলতে পারি বিক্রিয়াটা কি কিসে পৌঁছেছে, সাম্যাবস্থায় পৌঁছেছে। আর প্রথমে বিক্রিয়কের ঘনমাত্রা ছিল কি বেশি, আর উৎপাদের ঘনমাত্রা ছিল কম, তখন আমরা কি বলি, সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হয়, বেশি, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম। এই যে কম। এই ব্যাপারটা তো বুঝেন নাকি, এটা সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি, এটার পশ্চাৎমুখী মানে কি, ওর এই বাসায় যখন ইট মারবে তখন এটাকে বলবো পশ্চাৎমুখী বিক্রিয়া। হ্যাঁ, আর ও যখন এখান থেকে ইট মারবে এখানে, এটা হলো সম্মুখমুখী বিক্রিয়া। যেমন N2 + 3S2, এখান থেকে ধরেন 2NH3 তৈরি হয়, তখন এটা এই দুইটা মিলে যখন 2NH3 তৈরি হয়, এই 2NH3 তৈরি হওয়াটা কি সম্মুখমুখী বিক্রিয়া। আবার 2NH3 থেকে যদি ভেঙে N2 আর 3S2 হয়, তখন এটাকে আমরা কি বিক্রিয়া বলবো, পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী। ঠিক আছে,
ব্যাপারগুলো নামগুলো ক্লিয়ার হয়েছে এখন? হুম। আচ্ছা, কোনো কিছু তোলা শেষ হলে আমাকে বলো। এরপরে গ্রাফ দেখা দিই। এবং এটার গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, গ্রাফ দিতেই হবে, মানে কমন কোশ্চেন, ঠিক আছে? মানে পরীক্ষায় ক্রিয়েটিভই আপনাকে গ্রাফ দিয়ে দিবে। হইছে। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে এটাকে যদি গ্রাফে প্লট করার চিন্তা করি, গ্রাফটা যদি বানাইতে চাই, তাহলে ইমাজিন করেন ব্যাপারটা কি ছিল। এখানে টি ইকুয়াল টু ধরেন 0 সেকেন্ড, এখানে সময়, আর এই পাশে দিলাম বিক্রিয়ার হার। সময় কোন বরাবর? সময় সব সময় কোন বরাবর থাকে? এক্স এক্সিস বরাবর থাকে, কারণ কি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন তো একদম প্রথম দিকে বিক্রিয়ক, মানে এখানে ধরেন 0 মোল ছিল, হ্যাঁ, 0 মোল, 2 মোল, 4 মোল, 6 মোল এরকম করে ছিল। একদম প্রথমে বিক্রিয়কের হার কি ছিল? বেশি ছিল। এবং সময়ের সাথে সাথে বিক্রিয়কের হারটা কি হয়েছে? আস্তে আস্তে কি কমছে না? হুম। তাহলে একদম এটা যদি একদম ধরেন টপ ভ্যালু হয়, মনে 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 চিন্তা করি এটা ধরেন 10 হাইস্ট, হ্যাঁ, তাহলে একদম প্রথমে বিক্রিয়ার হারটা ছিল সবচেয়ে বেশি। পরে আস্তে আস্তে বিক্রিয়ার হারটা বা বিক্রিয়কের হারটা কি হয়েছে? বিক্রিয়কের হার সময়ের সাথে কি হয়েছে? কমে। বিক্রিয়কের হার সময়ের সাথে কমে। আর উৎপাদটা যদি এখন আমরা দেখাইতে চাই, তাহলে এটা কিভাবে দেখাবো? আচ্ছা, এই লাইনটা একদম, হ্যাঁ। আর উৎপাদটা দেখাতে গেলে উৎপাদ প্রথমে কেমন ছিল? যখন সময় ছিল 0 সেকেন্ড, তখন উৎপাদ ছিল কোনো? উৎপাদ ছিল না। না, কিন্তু 0। সময়ের সাথে আস্তে আস্তে উৎপাদের পরিমাণ কি হয়েছে? বাড়তে 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 একটা পয়েন্টে এসে দুইটা সমান হয়েছে। সমান হয়ে তারপরে যে 4 মোল আর 6 মোল, 4 মোল আর 6 মোল কোনো চেঞ্জ হয় না। তাহলে এই টাইমটা, এটা হলো সেই টি ইকুয়াল টু কত সেকেন্ড? 6 সেকেন্ড, 6। ঠিক আছে? টি ইকুয়াল টু 6 সেকেন্ড। তাহলে এই সময়ের পরে পুরো লাইনটা কেমন হয়ে গেছে? সমান হয়ে গেছে। কারণ কি? তাদের দুইজনের, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে দুইজনের ইট মারার রেট কি রকম বা ইট মারার হার কি রকম, তখন আমরা কি বলবো? দুইজনের ইট মারার হার সমান, একই রকম। তো একই রকম যদি বুঝাইতে হয়, ওই গ্রাফের লাইনটা কেমন হয়? একদম ওই যে মানুষ মারা যাওয়ার পর যেমন পুরা লাইনটা সোজা হয়ে যায়, ওরকম, মানে কোনো পরিবর্তন নাই ক্যালকুলাসের ভাষায়, ঠিক আছে? চেঞ্জ হবে না। ব্যাপারটা, গ্রাফের ব্যাপারটা কি বোঝা গেছে কি? হুম। হ্যাঁ। আর এখানে লিখে রাখেন উৎপাদ সময়ের সাথে বাড়ে, উৎপাদ সময়ের সাথে বাড়ছে। আর ওখানে এই যে আর এফ ইকুয়াল টু আর বি লিখছিল, দেখছিলেন? আর এফ মানে এফ ফর ফরওয়ার্ড ডিরেকশন, আর বি ফর ব্যাকওয়ার্ড ডিরেকশন। তার মানে এই জায়গাটা জুড়ে আমাদের ফরওয়ার্ড ডিরেকশন বা সম্মুখমুখী বিক্রিয়া ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়া সমান হবে আর কি, দুইটা। আচ্ছা, বুঝছেন? হুম। আচ্ছা, এখন আরো কয়েকটা গ্রাফ দেখেন। হ্যাঁ, আমরা তো এটা এটা কিসের গ্রাফ দেখছিলাম? বিক্রিয়ার হারের সাথে কার কার সময়ের, বিক্রিয়ার হারের সাথে কিসের পরিবর্তন, মানে সময়ের সাথে বিক্রিয়ার হারটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, ওটা বের করছি। এখন যদি আমরা এই গ্রাফটা এরকমও থাকতো যে ধরেন এই পর্যন্ত আসার পর সাম্যাবস্থা হইলো, হওয়ার পর এটা হলো বিক্রিয়ার হার, আর এটা হলো সময়। কিন্তু এটা গ্রাফটা এইরকম হয়ে গেছে, তাহলে কি এটা সাম্যাবস্থা থাকবে কি? বলেন তো, কি মনে হয়? এটা কি সাম্যাবস্থা অর্জন করছে? উম, নাকি কোনো চেঞ্জ হয়েছে? না। দেখা মনে হচ্ছে উপরের দিকে চলে যেতেছে।
এটা একটা লাইন বরাবর যদি হুম। থাকে, সাম্যাবস্থার ক্ষেত্রে মেইন কথা হলো দুইটা লাইন, এই লাইনটাও একটার দিকে চলে গেছে, এই লাইনটাও একটা, মানে দুইটা একই বরাবর যদি চলে যায়, তখন আমরা বলবো সাম্যাবস্থায় আছে। ধরেন ক্রিকেট খেলা দেখছেন না, ক্রিকেট খেলায় আমরা হুম। যখন ওই যে ম্যাচের গ্রাফ দেখি, তখন দেখা যায় কি দুইজনের যদি সমান রান হয় একই ওভারে, ধরেন 20 থেকে 40 ওভারে বাংলাদেশ যা রান করলো, বাংলাদেশ ধরেন 100, ওমান রান করছে 200, ঠিক আছে, দুইজনই 20 থেকে 40 ওভারের মধ্যে 100 রান করছে, তাহলে দুইজনের গ্রাফটা কি একই বরাবর, একই লাইন বরাবর থাকবে না? হ্যাঁ। তার মানে কি দুইজন সমান সমান রান করছে বলবো আমরা, তাহলে দুইজনের রান করার রেট সমান, তার মানে কি ওইটাও সাম্যাবস্থা অর্জন করছে, দুইজনের সাম্যাবস্থা একই রকম। সো গ্রাফ উপরের দিকে যাক বা নিচের দিকে যাক ওইটা ম্যাটার না, দুইটা লাইন যদি একটা আরেকটার উপরে থাকে, তখন আমরা কি বলবো, ওইটা সাম্যাবস্থা অর্জন করছে। কথাটা কি বুঝা গেছে এবার? যতক্ষণ, কথাটা লিখে রাখেন, যতক্ষণ দুইটা গ্রাফ একই লাইন বরাবর থাকবে, যতক্ষণ দুইটা গ্রাফ একই লাইন বরাবর থাকবে, দুইটা গ্রাফের লাইন একটা লাইন থাকবে, এটা লিখতে হবে, একটা লাইন হিসেবে থাকবে, ততক্ষণ সাম্যাবস্থা থাকবে। এটা উপরের দিকে গেল না নিচের দিকে গেল সেটা ম্যাটার না। ধরেন এরকম হলো গ্রাফটা, এই দুইটা এরকম আসলো, মানে প্রথম বিক্রিয়কের হার বেশি, উৎপাদের হার কম, পরে আস্তে আস্তে বাড়লো, বাড়ার পর এর দুইটা গ্রাফ এরকম নিচের দিকে চলে গেল, তাহলেও কি সাম্যাবস্থা থাকবে কিনা? হ্যাঁ, এটাও সাম্যাবস্থায় থাকবে, কারণ দুইটা লাইন একটা লাইন হিসেবে থাকবে। ঠিক আছে, অনেকেই পরীক্ষার হলে অবজেক্টিভ দেওয়া হয়, এটা গ্রাফ আসে অবজেক্টিভে, যে নিচের কোনটা সাম্যাবস্থায় আছে আছে সঠিক কোনটা, ঠিক আছে, তখন গ্রাফ আসলে অনেকে এটা কমন একটা মিস্টেক করে ফেলে, যে না মানে ভাবে যে এটা তো নিচের দিকে নেমে গেছে, সবসময় তো বইয়ে দেখি সোজা। হ্যাঁ, বইয়ে কিন্তু এই গ্রাফটা নাই, কিন্তু আসে পরীক্ষায়, যে উপরের দিকে একটা লাইন থাকলে সাম্যাবস্থা। দেখি এটা আপনি বলতে পারেন কিনা, তোলা হয়েছে এটা উপরের Yes. দিকে। এখন ধরেন দুইটা গ্রাফ আসলো, ভালো কথা, আচ্ছা আলাদা কালার দিয়ে, ব্লু কালার। এখন এটা আসার পর কিছু দূর সাম্যাবস্থায় রইল, থাকার পর, আচ্ছা দুইটাকে আরেকটা কালার, দুইটা সাম্যাবস্থায় থাকলো, ভালো, থাকার পর লালের দাগটা উপরে চলে গেল, ঠিক আছে, আর ব্লু দাগটা এটা চলে গেল নিচে। এবার বলেন তো সাম্যাবস্থায় আছে নাকি? না, সাম্যাবস্থায় ছিল কিন্তু কতটুকু, এই শুধু ওই এতটুকু যে জায়গা, গ্রিন পার্টটা। ইয়েস, সাম্যাবস্থায় ছিল। ধরেন টি ইকুয়াল টু ধরেন 4 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, মাত্র 2 সেকেন্ডের জন্য এটা সাম্যাবস্থায় ছিল, এরপরে এখানে আর সাম্যাবস্থায় নাই। ঠিক আছে, এইরকম গ্রাফও একবার আসছে, অনেকে এটা বুঝে নেই যে এই গ্রাফে কি বুঝাইছে। সো এটা দেখলেও বুঝবেন যে কতটুকু পর্যন্ত সাম্যাবস্থায় ছিল ওটা দেখবেন, তারপরে বাকিটুকু তাহলে সাম্যাবস্থা ক্রস করে অন্যদিকে চলে গেছে, তাহলে সাম্যাবস্থা সে আর মেনটেন করতে পারে না। তোলা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এতক্ষণ আমরা কিসের গ্রাফ দেখলাম? বিক্রিয়ার হারের সাথে কার গ্রাফ দেখছি? সময়ের গ্রাফ। এখন আমরা দেখবো ওই যে মোল সংখ্যা মানে ঘনমাত্রা, ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ, ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ। এই গ্রাফটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, আগেরটা বিক্রিয়ার হার ছিল, আর এটা হলো ঘনমাত্রা, মানে যেই ভ্যালুগুলো দেওয়া ছিল ওই ভ্যালুগুলাই আমরা বসাবো। বিক্রিয়ার শুরুতে কত মোল ছিল? 10 মোল। আচ্ছা আমরা এরকম করে দাগটা নিই, 10, 8, 6, 4, 2, 0। একদম শুরুতে বিক্রিয়ক ছিল 10 মোল, তারপরে এটা কমছে, ধরেন 1 সেকেন্ড পর বা 2 সেকেন্ড পরে এটা হচ্ছে 7 মোল, তাহলে ওটা গ্রাফিক কোন জায়গায় আসবে? এরকম আসবে। 4 সেকেন্ড পর কত হয়েছে? 4 সেকেন্ড পর 5 মোল, তাহলে এটা এইরকম একটা জায়গায় আসবে, মানে এসে ছোট হইতেছে। ঠিক আছে, এরপরে
তারপরে কি হয়েছে, তারপরে সে 4 মোলের দিকে গিয়ে একদম সোজা হয়ে গেছে, ঠিক না? সে বারবার 4 মোলই থাকতেছে, যত সময়ই যাক, সময় যতই বাড়ুক না কেন, সে সবসময় কত মোল থাকবে? 4 মোল থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? হুম, 6 8, এটা 10 সেকেন্ড। এরপরে এখন যদি পরের গ্রাফটা, মানে এটা হলো বিক্রিয়কের গ্রাফ ড্র করছি, এটা ছিল বিক্রিয়ক। এখন উৎপাদ প্রথমে যখন ছিল, উৎপাদের অবস্থা কেমন ছিল? প্রথমে তো ছিল না, 0। পরে সে কি হয়েছে? 3 মোল। তাহলে 3 মোল কোথায় হবে? 2 সেকেন্ড পর 3 মোল এই জায়গায়। 4 সেকেন্ড পর সে কত মোল হয়েছে? 5 মোলের মতো। তাহলে এই জায়গায় সে কি করবে? ইন্টারসেক্ট করবে, করলো। করার পর ঘটনা কি হবে? 6 সেকেন্ড পর তার মোল কত? 6 সেকেন্ড পরেও সে কিন্তু 6 মোল। তাহলে 6 মোল বরাবর যে দাগ, ওই বরাবর সে গিয়ে কি হবে? গ্রাফটা এরকম সোজা হয়ে যাবে, ঠিক আছে? এই গ্রাফটা কিন্তু আগেরটার সাথে ডিফারেন্ট। এটা কি হচ্ছে, 6 মোলে গিয়ে পুরাটা ডিফারেন্ট হয়ে গেছে। ওইখানে কিন্তু আমরা মোল নিয়ে কাজ করি নাই, ওখানে আমরা কাজ করছিলাম বিক্রিয়ার হার, সময়ের সাথে বিক্রিয়কের হারের সম্পর্ক বা উৎপাদের হারের সম্পর্ক নিয়ে কাজ করছি। ওই জন্য গ্রাফটা দুইটা আইসা হারটা একই রকম থাকে, কিন্তু এখানে আমরা সময়ের সাথে বিক্রিয়ক কত মোল ছিল মোল গুলা দেখাইতেছি, হার দেখাইতেছি না। হার দেখাইলে দুইটা লাইন এক বরাবর চলে যায়, ঠিক আছে? কিন্তু এটা দেখেও আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা লাইন কিন্তু কেমন হয়ে গেছে। ছবিটা আমার ভালো করে আঁকা হয়নি, ছবিটা আসলে একদম অ্যাকুরেটলি যদি দেখেন এইরকম হবে, মানে দুইটা একদম সোজা চলে যাবে এইরকম, ঠিক আছে? রমেশ সাহেব বুঝতে পারছেন গ্রাফটা? এটা ঘনমাত্রার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বিক্রিয়কের হারের ক্ষেত্রে কেমন হবে? একদম সোজা একটা লাইন চলে যাবে। স্ট্রেট কেন? একসাথে। হ্যাঁ, একসাথে হয়ে যায়। কারণ হলো পরিবর্তন হয় না। ওই যে হার কথাটা মানে কি? পরিবর্তন হইতেছে কিনা। তো পরিবর্তনের মান 0। আমরা গ্রাফের ক্ষেত্রে, ঢালের ক্ষেত্রে জানি কি পরিবর্তন যদি 0 হয় তখন একদম সোজা থাকে, ঠিক আছে? কিন্তু আমরা তো এখানে পরিবর্তন নিয়ে কাজ করতেছি না, এখন আমরা কাজ করতেছি কত মোল ছিল। তাই আমরা 6 মোল ছিল, 6 সেকেন্ড পরে 6 মোল, 8 সেকেন্ড পরে 6 মোল, 10 সেকেন্ড পরে 6 মোল, এটা ফিক্সড হয়ে গেছে। আবার এইটার যদি আবার হারের গ্রাফ নিতাম, তখন আবার গ্রাফটা কেমন হয়ে যেত? তখন আবার এই গ্রাফে নিতে হবে, ঠিক আছে? তখন আবার একদম স্ট্রেট একটা লাইন পাবে। যাই হোক, ইজ ইট ক্লিয়ার নাকি যে গ্রাফ দিয়ে কি বুঝাইতেছে? দুটো ডিফারেন্স বুঝছেন কি? সো এখান থেকে কি আমরা বের করতে পারবো যে 6 সেকেন্ডের সময় কি হয়েছে, সরি 5 সেকেন্ডের সময় গ্রাফটা কি হয়েছিল? ক্রস করছে t ইকুয়াল টু 5 সেকেন্ড, কিন্তু সাম্যাবস্থা অর্জন করছে কার পরে? 6 সেকেন্ডের পরে আমার সাম্যাবস্থা অর্জন করছে, মানে দুইজন সমান হারে ইট মারতেছিল। মানে ক্রস করার পর সামঞ্জস্য হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, ক্রস করার পরে তারপরে যে 4, আমরা তো এখানে মোল সংখ্যা নিয়ে কাজ করতেছি। 4 সেকেন্ড পরে কয়টা ইট মারছে, 6 সেকেন্ড পরে কয়টা ইট মারছে, 6 সেকেন্ড পরে বিক্রিয়কের ইট কয়টা? 4টা করে। তারপরে উৎপাদের হলো হুম, 6টা করে, ঠিক আছে? এই জন্য এরপরে তো আর চেঞ্জ হয় না, মানে মাঝখানে একটা গ্যাপ থাকবে আর কি, ক্রস করার পরে কিছুটা গ্যাপ থেকে তারপরে আপনার সাম্যাবস্থাটা অর্জন করবে। বুঝা গেছে নাকি কমপ্লিকেটেড লাগতেছে এখন? না বুঝলে বলেন না আবার। না বুঝছি। শেষ এটা তোলা? হুম, আচ্ছা, এখন সবসময় যে ক্রস করবে এরকমও না, ক্রস নাও করতে পারে, ওটা তো আমরা যে ভ্যালু গুলো ধরে নিছিলাম ওই জন্য এরকম হচ্ছে। এখন মনে করেন ক্রস করে নাই, মানে বিক্রিয়ক একটা পর্যায়ে এসে স্থির হয়ে গেছে, মানে প্রথমে অনেক বেশি ছিল, প্রথমে অনেক বেশি ছিল, পরে আস্তে আস্তে একই রকম, মানে একটা নির্দিষ্ট সময় পর সমান পরিমাণ মোল উৎপন্ন করতেছে। এবং উৎপাদও কি হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর ও একটা নির্দিষ্ট পরিমাণ মোল উৎপন্ন করতেছে। কিন্তু এরা ওই যে আগের যেমন 5 আর 5 মোল ছিল, ওইরকম কোনো পয়েন্ট এখানে পাওয়া যায়নি। এখানে মনে করেন কি ইকুয়াল টু 3 সেকেন্ড পরে ওর ছিল ধরেন 4 মোল, আর ওর হলো মনে করেন 6 মোল, এরপরেই ওরা ফিক্সড হয়ে গেছে। এরপরে সে 6 মোল করেই উৎপন্ন করতেছে, আর ও কত মোল করে উৎপাদ থেকে বিক্রি হইতেছে? 4 মোল করে। ওরও কোনো চেঞ্জ হইতেছে না। সো এখানে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট আপনি পাইলেন না, কিন্তু এটাও কিন্তু
একটা সাম্যাবস্থা অর্জন করছে। কথাটা কি বুঝতে পারছেন? সো গ্রাফ এরকমও হতে পারে। মানে ক্রস নাও করতে পারে। এটাও কিন্তু সাম্যাবস্থা। মানে সোজা কথা, দুইটা লাইন প্যারালাল যদি দেখ, প্যারালাল লাইন দেখলেও বুঝবেন কি সাম্যাবস্থা হয়েছে। প্যারালাল লাইন দেখলেও বুঝবো সাম্যাবস্থা হয়েছে। শেষ? হ্যাঁ। আচ্ছা, এবার আপনাকে জাস্ট একটা ক্রিয়েটিভের ফরম্যাট দেখাই, মানে কোশ্চেন গুলো কিরকম থাকে। আমরা লাস্ট সাথে নিতে চলে যাবো। হ্যাঁ, লাস্ট সাথে নিয়ে নিতে ক্রিয়েটিভের একটা ফরম্যাট দেখাই, দেখলেই বুঝবেন। এরকম থাকবে সবসময় কোশ্চেন। ধরেন AX5, এখানে টেম্পারেচার, এখানে লেখা থাকবে গ্যাস, এখানে লেখা থাকলো 1.5 atm, দেন 30 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে AX3 প্লাস X2 দুইটাই গ্যাস, এবং ডেল্টা এইচ হলো ধরেন পজিটিভ। এরকম একটা কোশ্চেন জাস্ট দিয়ে দিল। তারপরে এটার মজার ব্যাপার কি, আপনাকে এরকম একটা রিঅ্যাকশন দিবে। রিঅ্যাকশন দিয়ে খালি কোশ্চেনটা কি বলবে, যে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব বিশ্লেষণ করো, অথবা উদ্দীপকের বিক্রিয়ায় তাপের প্রভাব ব্যাখ্যা করো, উদ্দীপকের বিক্রিয়ায় চাপের প্রভাব ব্যাখ্যা করো। এটাই থাকবে কোশ্চেন সব সময়। চাইলে লিখে নিতে পারেন, উদ্দীপকের বিক্রিয়ায়, উদ্দীপকের বিক্রিয়ায়, এটা ইউজুয়ালি গ বা ঘতে থাকে। উদ্দীপকের বিক্রিয়ায় নিয়ামক তথা চাপ, তাপ ও ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। বা বিশ্লেষণ করো, যাই হোক, ঠিক আছে। অথবা যদি আপনাকে চাপ তাপ ঘনমাত্রা কিছু না বলে, যদি বলে নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করো, তখন কিন্তু চাপ ব্যাখ্যা করতে হবে, তাপ ব্যাখ্যা করতে হবে এবং ঘনমাত্রা, তিনটাই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। আমি আপনাকে আজকে ওই যে মানে ক্রিয়েটিভের মধ্যে এটা তো কোনটা রিঅ্যাকশন, এটা কি বলতে পারবেন? এটা যেটা দিছে এটা কার রিঅ্যাকশনটা বুঝিয়ে দিছে? খুব পরিচিত একটা রিঅ্যাকশন আছে, ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশনটা দেখছেন? হুম। এটা হলো সে ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশন। PCl5। হ্যাঁ, PCl3 প্লাস PCl2, সরি Cl2, এবং এটা ডেল্টা এইচ হলো প্লাস 62.5 কিলোজুল। মানে অ্যানসারে কি এটাও লেখা লাগবে যে না কোনটা না না, এটা লেখা লাগবে রিঅ্যাকশন? না, এটা লেখা লাগবে না। যদি আপনাকে বলে তখন লিখবে, না বললে লেখার দরকার নেই। যে এখানে এ দিয়ে কোন যৌগটা বোঝানো হয়েছে, বা এক্স দিয়ে কোন যৌগটা বোঝানো হয়েছে। এক্স হলো একটা হ্যালোজেন, এ হলো গ্রুপ 5 এর একটা মৌল, তখন আপনি ওইভাবে লিখতে হবে। ঠিক আছে। এসএসসি তেও তো মনে হয় ছিল না এগুলা। হ্যাঁ, বুঝি এসএসসি না। তেও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এসএসসি তেই ছিল। তখন আপনাকে ছিল এসএসসি। তখন আপনাকে দিয়েছিলাম ওই যে আহ, এটা ছিল আপনাদের পপুলার সবচেয়ে, N2 + 3s2, এখান থেকে হচ্ছে 2NH3। তো এটা কোশ্চেনটা থাকতো এভাবে, A2 + 3B2, এখান থেকে 2AB3। এটাও লিখে রাখতে এটাই পারেন। আসছিল, বোর্ড পরীক্ষায় আসছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার বারবার পড়ানো হয়েছে। এটাই আসে, এর বাইরে আর দেয় না।
তো কোশ্চেন বুঝতে পারছি, কোশ্চেন কিন্তু একদম সহজ, পানি ভাত, কিচ্ছু নাই কোশ্চেনের মধ্যে। এখন আপনাকে বারবার খালি ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? হুম। এখন আমরা তাহলে ব্যাখ্যায় চলে যাই। এটা লেখা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ। Okay. ব্যাখ্যা খুবই সহজ। আপনার কি কিছু মনে আছে এটা, মানে ব্যাখ্যাগুলা বা জিনিসটা কি বলে? আচ্ছা, নীতিটা একবার মনে আছে? বিক্রিয়ক, হ্যাঁ একবার বলেন। উৎপাদ, একবার হ্যাঁ, একবার। একবার বিক্রিয়ক, একবার উৎপাদ, এভাবে আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে এই সংজ্ঞাটা আসেই, লাসা তেলের নীতি কি লিখে রাখেন। এটা লাসা তেলের নীতি, এটা আমি জীবনে মুখস্থ লিখতে পারতাম না, বানায় বানায় লিখতাম পরীক্ষায়। কোনটা সংজ্ঞা? এই যে উপরে, সাম্যাবস্থায় বিরাজিত কোন বিক্রিয়া। তো লিখিনি এসএসসির সময়। হ্যাঁ, না এটা এসএসসির কোশ্চেন সময় দিবে। না না না, এটা কোশ্চেনই আসবে 1 মার্কসের, লাসা তেলের নীতি কি, ও আচ্ছা। এটার জন্য। এটা 1 মার্কসের কোশ্চেন দিবেই, লাসা তেলের নীতি কি। এবং মজার ব্যাপার, এটা কিন্তু এই সেটে থাকবে না, এটা থাকবে অন্য একটা সেটের মধ্যে, ঠিক আছে? ক খ তো আলাদা থাকে। হ্যাঁ, এই জন্য, তো এই জন্য এটা আপনাকে পড়তেই হবে। যেমন এইটার মধ্যে পিএইচ এর সংজ্ঞাগুলা দিয়ে, পিএইচ কাকে বলে। হ্যাঁ, তবে কপাল ভালো থাকলে এটার মধ্যেও লাসা তেলের নীতি পেয়ে যেতে পারে, যে লাসা তেলের নীতিটা কি। বিশাল কঠিন একটা জিনিস এটা। সাম্যাবস্থায় বিরাজিত কোন বিক্রিয়া, মানে সাম্যাবস্থায় আছে এমন একটা বিক্রিয়া সিস্টেমে সাম্যাবস্থার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকের, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনত্ব। গাঢ়ত্ব কথাটা লেখার দরকার নেই, হ্যাঁ, গাঢ়ত্ব না লিখলেও চলে। কোন একটি পরিবর্তন করলে বিক্রিয়া সিস্টেম সেই পরিবর্তনজনিত ফলাফলকে বাধা দানের চেষ্টা করে, যাতে এই পরিবর্তনজনিত প্রভাব ও ফলাফল যতদূর প্রশমিত হয়। এত বড় কথা মনে রাখা সম্ভব? আচ্ছা, আমি একটা সহজ কথা বলে দিব না, আপনি তুলে শেষ করেন, ওইটা মনে রাখলেই হয়ে যাবে, আর বাকিগুলো মনে রাখতে হবে। এটা অবশ্য পরীক্ষায় লিখতে হবে, উপায় নেই, এটা পরীক্ষার জন্য লিখতে হবে। বুঝছি। আচ্ছা, এখন আমি যেটা বলি এটা খালি লিখে রাখবেন, তাই লিখে। লাসাতের নীতির মেইন কথা, এত বড় কথা, এই কথাটার মেইন একটা কথায় বলে ফেলা যায়, নিয়ামক যা করবে বিক্রিয়া তার উল্টা কাজ করবে, এই কথাটা মানতে হবে। নিয়ামক যা করে বিক্রিয়া করে তার উল্টা, বা বিক্রিয়া তার উল্টা কাজ করে, বিক্রিয়া তার উল্টা কাজ করে। যেমন নিয়ামক যদি তাপ দেয়, তাহলে বিক্রিয়া তাপ শোষণ করে। তাহলে নিয়ামক যদি তাপ শোষণ করে, তাহলে বিক্রিয়া কি করবে? তাপ উৎপাদন করবে বা তাপ দিবে, উল্টা কাজ।
নিয়ামক তাপ শোষণ করলে বিক্রিয়া তাপ উৎপাদন করবে বা তাপ উৎপাদী বিক্রিয়া দিবে। দেখেন তো এবার সহজ লাগছে কিনা ব্যাপারটা। কথাটা কি এবার বোঝা যায় রমেশা? যে আপনি যদি বাইরে থেকে তাপ দেন কোনো একটা রিয়েকশনে, তখন রিয়েকশনটা কি করবে? ও কি করবে? তাপটা শোষণ করে ফেলবে। ঠিক আছে, মানে ও নিজে উল্টা দিকে চলে যাবে, যেখানে গেলে ওর তাপটা কমে যায়। কারণ আপনি অলরেডি ওর তাপ বাড়তি, ওর সাম্যাবস্থাটাকে আপনি নষ্ট করে দিতেছেন, এই জন্য সে কি করবে? তাপটা শোষণ করে ফেলবে। আবার যদি নিয়ামকের কাজ হয়, বাইরে থেকে এমন একটা নিয়ামক দিলেন যে কি করবে? ওখান থেকে তাপটা অ্যাবজর্ব করে ফেলবে। তখন ওই সিস্টেমে কি হবে? তাপ কমে যাবে না? যদি তাপ শোষণ করে ফেলে, তখন বিক্রিয়া কি করবে? বিক্রিয়া বলবে কি রে, আমার তো তাপ কমে গেল রিয়াকশনের মধ্যে। তখন বিক্রিয়া চিন্তা করবে যে থাক, তাহলে আমি এখন কাজ করি কি, আমি এখন তাপ বাড়ানোর সিস্টেম করি। তাহলে আমার তাপ বাড়াবো কিভাবে? যদি আমি রিয়াকশন আরো বেশি বেশি করি, তখন আমার কি হবে? তাপ উৎপাদন করা যাবে। কথাটা কি বুঝে গেছে কিনা? আচ্ছা, হ্যাঁ এটা কি শর্টকাট? হ্যাঁ হ্যাঁ, এটা হলো শর্টকাট কথা। তো এটা মনে রাখলে আর কিছু মানে বুঝাও লাগে না, নিজেই সব রিয়াকশন বলে ফেলতে হবে, খালি এই কথাটা মনে রাখবে। তাহলে আমরা প্রথমে চলে যাই তাপমাত্রার প্রভাব নিয়ামকের উপর, তাপমাত্রার উপর প্রভাব, ঠিক আছে, বা তাপমাত্রার প্রভাব বিক্রিয়ার উপর। সো প্রথমে আমরা একটা রিঅ্যাকশন নিই, ওই যে N2 প্লাস 3S2, এটাও গ্যাস, এটাও গ্যাস, এখান থেকে 2NH3 উৎপাদন হচ্ছে। এবং এটার ইয়াগুলা লিখে রাখেন, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং এখানে নিকেল চূর্ণ লাগে, সরি সরি সরি, নিকেল বলে লোহার চূর্ণ লাগে, এবং অ্যাটমসফিয়ারিক চাপ লাগে 280। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবেন, এটা অবজেক্টিভ হতে প্রভাবগুলো নির্দিষ্ট, ঠিক আছে? আচ্ছা, এবং ডেল্টা এইচ এর মান হলো -92 কিলো জুল। এটা এসএসসি তে পড়ছেন অনেকবার। হয়েছে। এখন তাপমাত্রার প্রভাব নিয়ে যখন কথা বলবে, তাহলে আপনাকে কোনটার দিকে তাকাইতে হবে? রিঅ্যাকশনের প্রথমে তাকাইতে হবে এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া, এটা প্রথমে দেখবেন। এখানে আমরা যে রিঅ্যাকশনটি নিয়ে কাজ করতেছি, এটা কি তাপ উৎপাদী না তাপহারী? ডেল্টা এইচ নেগেটিভ, তার মানে কি তাপ উৎপাদী না তাপহারী? হ্যালো, তাপ হারি না মাইনাস থাকলে? না 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 না, তাপ উৎপাদী। শোনেন, ব্যাপারটা এরকম, আমি আপনাকে আগেও বলছিলাম যে তাপ উৎপাদিত এই কথাটার মধ্যে ভেজালটা, আমরা মানে হারি হারি কথাটা শুনে ভাবি যে এখানে মাইনাস হচ্ছে, এই জন্য তাপটা উৎপাদন করে, উৎপাদন করে এটা বাইরে চলে যায়, ওই তাপটা আমরা পাই না। ঠিক আছে, কি বললাম কথাটা? তাপ উৎপাদন হয় মানে যখন আপনি চুলায় পানি গরম করবেন, পানি গরম করলে আমরা কি করি? ওইটা তাপটা কি হয়? বাইরে চলে যায় না, যখন ঢাকনা থাকে না। ঠিক আছে, তাহলে ওইটাকে আমরা বলবো তাপ সে কি করতেছে? উৎপাদন করতেছে। এবং ওই তাপটা কোথায় চলে যায়? বাতাসে চলে যায়। তাপ উৎপাদী বিক্রিয়ার মেইন ডেফিনিশন হলো, যদি কোনো সিস্টেম থেকে আপনি তাপ বাইরে চলে যায়, তখন সেটাকে কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। কথাটা কি বুঝা গেছে? হ্যালো, সিস্টেম থেকে তাপ কোথায় যাবে? সিস্টেম মানে কি, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে অংশ নিয়ে আমরা আলোচনা করতেছি ওইটা। যেমন আমরা যখন চুলায় পানি গরম করি, তখন এই পাতিলটা হলো আমার সিস্টেম। ওই সিস্টেমের মধ্য থেকে যা বের হয়ে যাবে, ওইটাকে ওইটা তাহলে সিস্টেম থেকে বের হয়ে যেতেছে, তখন আমরা ওটাকে কি বলবো? তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ হারি কোনটা? বাইরে থেকে তাপ ভেতরে দিবেন, তাহলে তাপ শোষণ হবে, ওটাকে আমরা বলবো ডেল্টা এইচ হবে তখন
বাইরে থেকে অ্যাড করতেছি তাপ, এই জন্য এটাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। জিনিসটা উল্টা হয়ে গেছে আর কি। ঠিক আছে, এবার কি বুঝা গেছে কিনা? হ্যাঁ, এবং এটা নেগেটিভ কেন তাপ উৎপত্তির ক্ষেত্রে? কারণ আমরা তাপটা কি হয় হারায় ফেলি। অ্যাকচুয়ালি তাপ এখানে হারানোর কথা, ঠিক আছে, এটা তাপ হারিয়ে হলে ভালো হতো। হ্যাঁ, সো তাপটা এখান থেকে চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় তাপ। এটা ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ। আর তাপ হারিতে কি হয়, ডেল্টা এইচটা কি হয়, প্লাস হয়। তাহলে ওটা দেখে আপনি কি বুঝবেন? এটা হলো তাপ হারি বিক্রিয়া। তাপ হারিতে কি হয়, তাপের আসলে শোষণ হয়, তাপ শোষণ ঘটে। ওকে, এবার ফ্লো এর মতো করে মনে রাখবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করেন আপনি এইখান থেকে আর কি কি ইনফরমেশন পাবেন। বিক্রিয়া যত বেশি হবে তত কি তাপ বেশি উৎপন্ন হবে না কম উৎপন্ন হবে, কি মনে হয়? ডেল্টা যেহেতু নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে বিক্রিয়া যত সামনের দিকে যাবে, মানে যত নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যত বেশি অ্যামোনিয়া উৎপন্ন করবে, তাহলে কি তাপ কি আরো বেশি হবে না? ঠিক আছে, তার মানে আমি এটা বলতে পারি যে বিক্রিয়া সামনে যাবে, সম্মুখমুখী বিক্রিয়া, আমি সম্মুখমুখী না বলে এভাবে বলছি, সামনে গেলে কি হবে, তাপ উৎপন্ন হবে। আমরা কিন্তু এখনো নিয়ামক অ্যাড করি নাই, বুঝছেন? কিন্তু আমরা জাস্ট রিঅ্যাকশনটা কি হইতেছে ওটা দেখতেছি। বিক্রিয়া সামনে গেলে তাপ উৎপন্ন হবে, তাহলে বিক্রিয়া পেছন দিকে, মানে অ্যামোনিয়া থেকে যদি আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হয়, তখন কি হবে, তাপের কি হবে, শোষণ হবে বলবো না? যদি বিক্রিয়া পেছন দিকে যায় বা পিছন দিকে যায়, তখন আমরা কি বলবো, তাপ শোষণ হবে। শোষণ হবে। জাস্ট এই কথাটার উল্টা ঘটনা হলো পরের, তো এটা বুঝলে পরেরটা এমনি বলে ফেলতে পারবে। আচ্ছা, এবার আপনি চিন্তা করেন যে আমরা এখন নিয়ামক অ্যাড করবো। নিয়ামক মানে কি, এই যে তাপমাত্রার প্রভাব আমি দেখতে চাই এই রিঅ্যাকশনের মধ্যে, মানে আমি এখন কি করব, বাইরে থেকে এই রিঅ্যাকশনের মধ্যে, এই রিঅ্যাকশনে আমি আবার বাইরে থেকে কি করলাম, তাপ দিলাম বাইরে থেকে। রিঅ্যাকশনটা অলরেডি তাপ উৎপাদী, এখানে আমি আবার বাইরে থেকে কি করতেছি, আরো তাপ দিতেছি। আমরা কি পড়ছিলাম, নিয়ামক যদি তাপ দেয়, বিক্রিয়া কি করবে, তাপ শোষণ করবে না তাপ দিবে, উল্টা কাজ করবে। হ্যালো, তাপ শোষণ করবে। হ্যাঁ, তাপ শোষণ করবে। তাহলে তাপ শোষণ করতে হলে বিক্রিয়াকে কোন দিকে যেতে হবে, সামনের দিকে যেতে হবে না পিছন দিকে যেতে হবে? পিছনে। গুড, এই তো। তাহলে বাইরে থেকে যখন তাপ অ্যাড করব, টেম্পারেচার যদি বাড়াই, মানে বাইরে থেকে তাপ অ্যাড করলাম, তখন বিক্রিয়া কোন দিকে সরে যাবে, বিক্রিয়া পিছন দিকে যাবে। কেন যাবে? কারণ সামনে গেলে তো তাপ উৎপাদী, কিন্তু ওর কাজ কি, যেহেতু ও তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাকে করতে হবে তার উল্টা কাজ করতে হবে, তাহলে পিছন দিকে যাবে। এবার বলেন, টেম্পারেচার যদি কমায় দিই তাহলে কি ঘটনা ঘটবে? সামনে যাবে। ইয়েস, বিক্রিয়া সামনের দিকে যাবে। এখন কি এই জিনিসটা পারবেন? যত রিঅ্যাকশনই দেখ, এই সব রিঅ্যাকশনে সেম। সেম। আপনারা যত ঘুরায় পেঁচায় দেখ, সব রিঅ্যাকশনে সেম কাহিনী হবে। তো মানে একটা পড়লেই হয় বর্ণনা ইয়েস, একটার একটা জন্য। বললেই হয়, বাকি কিগুলো পড়া লাগে না। এটাই বলতেছি, এটা হলো অনেক সহজ টপিক। তাহলে এখন এটা বলে ফেলেন, তাপ হারির ক্ষেত্রে কি হবে। আপনি খালি এটা নোট করে রেখে দেন, তাহলে আপনি নিজের মতো ইচ্ছা মতো বানায় লিখতে পারবেন, যত খুশি রিঅ্যাকশন দেখান। 2NO, এটা কিভাবে আসে, A2 প্লাস B2 ইকুয়াল টু টোয়াইস AB, এভাবে দেন। এবং ডেল্টা এইচ এর মান হলো পজিটিভ, এটা ডেল্টা এইচ হলো 80 কিলো জুল প্লাস 80 কিলো জুল ডেল্টা এইচ।
এবার আপনি আমারে বলেন কি কি করতে হবে কি কি করতে হবে না, আপনি নিজেই বলতে পারবেন। তুলি হুম। এটার ক্ষেত্রে উল্টা হবে। বলেন ফার্স্টে কি কি করতে হবে। প্রথমে বিক্রিয়াটা দেখে আগে কি ইন্ডিকেট করবেন, এটা হলো তাপ হারি বিক্রিয়া, কারণ ডেল্টা এইচ এর মান কি পজিটিভ, এটা বলতে হবে যে ডেল্টা এইচ যেহেতু পজিটিভ তাহলে এটা একটা তাপ হারি বিক্রিয়া। তারপর এটা যদি তাপ দেন তাহলে কি হবে? হ্যালো, তাপ হারি। হ্যাঁ তাপ দিছেন, তার মানে আচ্ছা আগে এটা বললেন যে বিক্রিয়াটা দেখে আপনি কি কি বুঝতেছেন, যে বিক্রিয়া যদি আচ্ছা এইভাবে লিখে রাখেন, বিক্রিয়া যদি বাম থেকে ডানে যায় বা সামনে বাম থেকে ডানে যায় তাহলে কি হয়, সে তাপটা হারায় নাকি? এখানে তো তাপ হারি মানে কি, উৎপাদে গিয়ে তাপ হারাবে। তাপটা হারি বা তাপ উৎপাদী ওটা কিসের উপর? উৎপাদের উপর। তাহলে বিক্রিয়া যখন সামনের দিকে যায়, বাম থেকে ডানে বা সামনের দিকে যাবে বা সামনের দিকে গেলে কি হবে, সে তাপ হারাবে। আর যদি বিক্রিয়া ডান থেকে বামে আসে বা পশ্চাৎ দিকে আসে বা পিছন দিকে, বিক্রিয়া পিছন দিকে গেলে ইয়েস তাপ উৎপাদন করবে বা তাপ উৎপাদী হবে। এই কথাটা মনে রাখলেই চলো। তাপ এবার হারানো আর শোষণ সেমই। হ্যাঁ, হারানো আর শোষণ করা একই। হ্যাঁ, তাপ হারানো আর শোষণ করা একই। তাহলে আমি এখন বাইরে থেকে যদি তাপ অ্যাড করি কি ঘটনা ঘটবে? তাপ দিলাম, তাহলে বিক্রিয়াকে কি করতে হবে? তাপ যেহেতু দিছি ওটাকে কি করতে হবে? কমাইতে হবে নাকি? তাহলে তাপ হারাতে হবে, উল্টা কাজ করবে। তাপ যদি দেই সে করবে কি, তাপ হারাবে বিক্রিয়া। তাহলে বিক্রিয়াকে তাপ হারাতে হবে, বিক্রিয়াকে তাপ হারাইতে হবে। তাহলে বিক্রিয়া যদি তাপ হারাইতে হয় কোন দিকে গেলে বিক্রিয়া তাপ হারায়? বিক্রিয়া যদি বাম থেকে ডানে যায় বা বিক্রিয়া সামনের দিকে যায় তাহলে বিক্রিয়া এখন কোন দিকে অগ্রসর হবে? বিক্রিয়া সামনের দিকে। সামনের দিকে। এই কথাটাই আপনাকে পরীক্ষা লিখতে হবে যে আমরা যদি এই বিক্রিয়ায় নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া আমরা যদি তাপ দেই বাইরে থেকে, তখন বিক্রিয়া কি করবে? বিক্রিয়া সামনের দিকে আগাবে অথবা সম্মুখমুখী বিক্রিয়া দেবে এবং বিক্রিয়ার ফলাফলকে প্রশমিত করবে। এই কথাটা কঠিন করে লিখতে হয়। ফলাফল প্রশমিত করা মানে কি, ওই যে বাড়াইছে ওটাকে কমাই দিলাম, কমাইলে বাড়াই দিব, বাড়াইলে কমাই দিব, এটাই হলো ইকুয়াল করে দেওয়া বা প্রশমিত করে দেওয়া বা সমান করে দেওয়া। ঠিক আছে, এখন যদি তাপটা আমরা কমায় ফেলি, তাপ কমানো মানে কি, বিক্রিয়া এখন কি করবে? আরে আমার তাপ কমাই দিছে, তাহলে আমার কি করতে হবে? তাপ বাড়াইতে হবে। বিক্রিয়া বলবে আমি তো তাপ, তাহলে কি করবো? আমি তো উল্টা কাজ করতে হবে। তাহলে বিক্রিয়া এখন তাপ বাড়াবে। বাড়াবে। ঠিক আছে, তো তাপ যদি বাড়ায়, তাপ বাড়াইতে হলে ওকে কি করতে হবে? বিক্রিয়া যদি পিছন দিকে যায়, মানে নাইট্রোজেন আর অক্সিজেন, মানে বিক্রিয়ায় এখন নাইট্রোজেন আর অক্সিজেন বেশি উৎপন্ন হবে বা পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ কি হবে? বেড়ে যাবে বা নাইট্রোজেন আর অক্সিজেন উৎপাদনটা আগের উৎপাদের চেয়ে বেশি হবে। ঠিক আছে, তখন বিক্রিয়া কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে। শেষ। এই হলো আমাদের তাপ উৎপাদী আর তাপহারীর মেইন কনসেপ্ট। তাহলে এখন যত টাইপের রিঅ্যাকশন দেখ আপনাকে পারতে হবে। তাহলে এখন আমাকে বলেন, কোন একটা বিক্রিয়ায় যদি আপনাকে বলে এটার উৎপাদন বাড়াইতে হবে, ধরেন নাইট্রোজেন আর ওই যে অ্যামোনিয়ার, ধরেন আপনাকে বললো যে এখানে অ্যামোনিয়ার উৎপাদন বাড়াইতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি বলেন। এটা কি তাপ হারি? মাত্র দেখে আসলেন না, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, -92 কিলোজুল। ও আচ্ছা হ্যাঁ। বলেন।
এটার তাপ কি করতে হবে? কোশ্চেনটা কি ছিল? আমি বলছি এটাই যদি আপনি অ্যামোনিয়ার উৎপাদন বাড়াইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? হুম? অ্যামোনিয়ার উৎপাদন বাড়াইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? তাপ দিবেন নাকি তাপ হারাবেন? তাপ দিতে হবে। তাপ হ্যালো, তাপ বাড়াইলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে না। এই যে বোকার মতো চিন্তা না করে কথা বলছেন, এটা ঠিক না। আপনি তো এরকম ভাবে বলেন না। দেখেন, আপনি যদি এখানে বাইরে থেকে তাপ দেন, আগে আপনাকে চিন্তা করতে হবে প্রথমে এটা কি রিঅ্যাকশন? তাপ উৎপাদন। ঠিক আছে, দেখেন ভালো করে। তাহলে তাপ উৎপাদী যদি হয় তাহলে আমরা কি শিখছি? বাম থেকে ডানে গেলে, বাম থেকে বা ডানে গেলে এটা কি হবে? তাপ কি হবে? উৎপন্ন হবে না কমে যাবে? উৎপন্ন হবে। উৎপন্ন হবে। আর ডান থেকে বামে গেলে তাপ তাপ হারাবে। শোষণ হবে। আগে এটা আপনাকে চিন্তা করে নিতে হবে মাথায়। ঠিক আছে, বা আপনি চাইলে লিখে রাখেন খাতার মধ্যে। এখন তাপ বাইরে থেকে দিছেন, মানে নিয়ামক চেঞ্জ করছেন, কি তাপটা বাড়াইছেন। বিক্রিয়া কি বলবে? আমার কি তাপ কমাইতে হবে নাকি বাড়াইতে হবে? বিক্রিয়া কি বলবে? তাপ শোষণ করতে হবে না? বিক্রিয়া তাপ শোষণ করবে। তাহলে বিক্রিয়া যদি তাপ শোষণ করতে হয় তাহলে কোন দিকে যাবে সে? পিছনে। বিক্রিয়া চলে যাবে পিছনের দিকে, বা বিক্রিয়া ডান থেকে বামে যাবে। তাহলে বিক্রিয়া পিছনে গেলে আপনার কোনটার উৎপাদন হবে তখন? নাইট্রোজেন আর হাইড্রোজেন। কিন্তু আমি কি বানাইতে বলছি আপনাকে? আপনাকে বলছি যে অ্যামোনিয়ার উৎপাদন বাড়ান। অ্যামোনিয়া আপনাকে বেশি বেশি উৎপাদন করতে হবে, কিন্তু আপনি বানাই দিলেন আমারে নাইট্রোজেন আর হাইড্রোজেন। মানে আপনি তাপ বাড়াই দিচ্ছেন, তারপর বললেন ঝামেলা হয়ে গেছে। তো আমি তো চাইছিলাম অ্যামোনিয়া বানাইতে, উল্টা দেখি এখন আমার রিঅ্যাকশনের মধ্যে খালি নাইট্রোজেন আর হাইড্রোজেনই বেশি পাইতেছি। তাহলে ভুলটা কোথায় করলাম? ভুলটা করছি আমার এখানে তাপ বাড়ানো যাবে না, আমাকে কি করতে হবে? তাপের শোষণ করতে হবে। তাহলে তাপ যদি কমাই তাহলে বিক্রিয়া কি বলবে? বিক্রিয়া বলবে ওরে আমার তাপ তো কমাই দিছে, তাহলে আমি কি করব? বিক্রিয়া তাপ কি করবে? সাথে সাথে বাড়ায় দিবে। বিক্রিয়া তাপ বাড়াইতে হলে বিক্রিয়াকে কোন দিকে যেতে হবে? এই যে তাপ উৎপন্ন করতে হলে বাম থেকে ডানে যেতে হবে। ঠিক আছে, তাহলে তখন সম্মুখমুখী বিক্রিয়া আমরা পাবো। তাহলে এই বিক্রিয়ায় আমি যদি উৎপাদন বাড়াইতে চাই, অ্যামোনিয়ার উৎপাদন বাড়াইতে চাইলে কি করতে হবে? তাপের শোষণ করাইতে হবে। এবার কি বোঝা গেছে কথা? তাপের শোষণ বা তাপ হ্রাস করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এবার কনসেপ্টটা পুরোপুরি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কথা বলা যায় না? কথা কেটে আসতেছে। ক্লিয়ার হয়েছে এবার পুরোপুরি? হ্যাঁ, হয়েছে। পারবেন তাহলে এখন যে কোনো রিঅ্যাকশনে যদি আপনাকে বলে যে এটার উৎপাদন বাড়াইতে হবে, ঠিক আছে, আর এটার টপিকটা আছে 4.7, হ্যাঁ, পিরিয়ড নাম্বার 9 এর মধ্যে পাবেন 4.7, ওখানে আছে। এটা এই পদ্ধতিটার নাম হলো হেবারবস পদ্ধতি। হেবারবস পদ্ধতি, হেবারবস পদ্ধতি। এটা বইয়ের 4.7 এ। হ্যাঁ, 4.7, ইয়েস। লাগলে এখনই বের করে ফেলুন।